বারবারই বলেছি যে আমি কাজ করতে পারিনি, আমাকে কাজ করার সুযোগ করে দেওয়া হয়নি, বা আমি যে কাজগুলো করা অ্যাসাইন ছিল আমার জন্য, যেটা আমার করার কথা, সেখান থেকে বারবার আমাকে কাজ না করিয়ে আমাকে পেন অ্যান্ড পেপারে আমার মানে এটা আমাকে ডেজিগনেশনটা হোল্ড করতে হয়েছে। বিবাহ বিচ্ছেদের মামলা চলছে প্রায় বহুদিন হলো। নিজের স্ত্রীকে সাথে করে নিয়ে যেত না গ্ল্যামার ইন্ডাস্ট্রির কোনো পার্টি, সিনেমার স্ক্রিনিং, কোথাও। এই কারণেই একটা সময় গিয়ে তার মনে হয় এত ফাঁকা একটা ইন্ডাস্ট্রির সাথে ওঠা বসা করা অসম্ভব তার। তাই শেষমেশ বিচ্ছেদের পথেই হাঁটেন সৌরভ বিশ্বাস ও জুঁই বিশ্বাস। সম্প্রতি সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। শুনে নিন ট্রু নিউজ বাংলায় এসে কি বললেন কাউন্সিলর জুঁই বিশ্বাস। যদি আমার প্রথম প্রশ্ন আপনাকে, হঠাৎ করে এমন কি ঘটলো যে আপনি সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে সোচ্চার হলেন? এই যদি এই ঘটনাটা একটু খুলে দর্শকদের সামনে বলেন। না, আমি কারো ব্যক্তিগত আক্রমণ বা টার্গেট করে কিন্তু কোথাও কোনো মিডিয়াতে কিছু বলিনি। আমার প্রথম যেটা বক্তব্য ছিল, যেটা আপনারা তারপরে আপনারা সবাই যোগাযোগ করেন, সেটা একটি চ্যানেলে একটি ইন্টারভিউর পরে সব ম্যাক্সিমাম চ্যানেল যোগাযোগ করেন। আমি ব্যক্তিগত টার্গেটের কথা আমি কারোর নাম ধরে কিন্তু কোথাও কিছু বলিনি। আমি বারবারই বলেছি যে আমি কাজ করতে পারিনি, আমাকে কাজ করার সুযোগ করে দেওয়া হয়নি, বা আমি যে কাজগুলো করা অ্যাসাইন ছিল আমার জন্য, যেটা আমার করার কথা, সেখান থেকে বারবার আমাকে কাজ না করিয়ে আমাকে পেন অ্যান্ড পেপারে আমার মানে এটা আমাকে ডেজিগনেশনটা হোল্ড করতে হয়েছে। সে জায়গায় অন্য কেউ মানে কাজটা গিয়ে করেছেন, যেটা তাদের করার কথা নয়। আচ্ছা, সেখানে মানে আমরা এটাও শুনেছি কিছু সংবাদ মাধ্যমে যে আপনি সৌরভ বিশ্বাসের কাছ থেকে ডিভোর্স চাইছেন, সেটা কি কারণে? সেটা আজকের কথা নয়, সেটা দীর্ঘ মানে 2019-এর শেষ থেকে আমরা মিউচুয়ালি সেপারেটেড রয়েছি, এবং তারপর আমি 2025 সালে শিফট করে যাই, মুভ অন করে যাই রাদার আমার মায়ের ফ্ল্যাটে। আর এবছর শুরু থেকে আমাদের যে ল মানে লিগাল যে ব্যাপারটা, লিগাল সেপারেশনে ডিভোর্সের ব্যাপারটা, সেটা স্টার্ট হয়েছে। এটার সঙ্গে রাজনীতি মানে এখন ভোটের পর শুরু হয়েছে এমন নয়, এটা চলছে লাস্ট 5-6 বছর ধরেই চলছে। কি কারণে, মানে কারণগুলো কি রাজনৈতিক, বা রাজনৈতিক বলবো না, বা আমি কর্মগত কারণে আপনাদের মধ্যে মতবিভেদ চলছিল নাকি? না, অ্যাকচুয়ালি ইটস মানে ভেরি পার্সোনাল কোয়েশ্চেন, দিস ইজ নট দ্য রাইট ফোরাম টু অ্যাড্রেস ইট, ইটস এ লিগাল ম্যাটার। সো আমি যা বলার কোর্টকে বলবো, এখানে তো বলার কোনো অবকাশ নেই। হ্যাঁ, কাজ তো করতে পারিনি অবশ্যই, এটা তো বারবার একই কথা বলছি যে আমার অ্যাজ আ বড় চেয়ারপারসনও আমাকে অনেক জায়গায় যেখানে আমার যাওয়ার কথা, সেখানে আমার থাকার কথা, অফিসিয়ালি থাকার কথা, আমার নাম সেখানে অফিসিয়ালি থাকার কথা, সেখানে আমাকে ডাকা হতো না। কাউন্সিলরদের উপরে চাপ দেওয়া হতো যাতে আমায় না ডাকে। উদ্বোধন হতো কেএমসির বিভিন্ন উদ্বোধনের অনুষ্ঠানে আমার ফলকে আমার নাম থাকতো না। এগুলো আমি ম্যাক্সিমামটাই জানিয়েছিলাম শীর্ষ নেতৃবৃন্দকে, কিন্তু কোনো ফিডব্যাক পাইনি। অ্যাকচুয়ালি উনি এতটাই মানে ওনারা এতটাই কিছু মিনিস্টারের উপরে ডিপেন্ডেন্ট ছিলেন, তাদের ওই ব্যারিকেডটা ভেঙে ওনারা মানে শীর্ষ নেতৃবৃন্দ বেরোতে পারেনি। আপনি শীর্ষ নেতৃত্বকে জানানোর পরে ওখান থেকে আপনার কোনো ফিডব্যাক আসেনি? ফিডব্যাক আসেনি। আচ্ছা, আগামী যদি এই প্রবলেম তো এখনো নিশ্চয়ই পারসিস্ট করছে, জুইদি, যদি আমি ভুল না বলি। না, এখন পারসিস্ট করছে না, কারণ এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন অ্যাজ সাচ তুমি যদি দেখো যে এখন কিন্তু সেইভাবে কোনো উদ্বোধনের ব্যাপার নেই। ইলেকশনের আগে যত প্রকল্প হয়েছে, সেই প্রকল্প উদ্বোধন হয়েছে, আর যেখানে যা প্রোগ্রাম ছিল সব প্রোগ্রামে কিন্তু বিফোর ইলেকশনের পর কিন্তু আর কোনো অ্যাক্টিভিটিস নেই সেইভাবে, পার্টিরও নেই বা কেএমসিরও নেই। কারণ কেএমসি এর মধ্যে একদমই খুব কম কাজ হচ্ছে, খুবই কম, যেহেতু এখন সবাই একটা রুলিং পার্টি এসছে, চেঞ্জ হয়েছে, এদের একটু বুঝে নিতে সময় লাগবে। তো এখন কেএমসি ইজ অলসো অলমোস্ট স্ট্যাগনেন্ট। তো সেখানে এখন আর কিছু নয়, জেতার পর মানে আমি ইলেকশন রেজাল্ট বেরোনোর পর না, আমি এটা বলছি ভোটের আগের কথা। আচ্ছা, যদি এখন কারেন্টলি যদিও বিজেপি সরকারে আছে, কিন্তু কেএমসি তো সরকারের নয়, কেএমসি টিএমসির আন্ডারে
আছে এখনো অবধি। যদিও কিছুক্ষণ আগের খবর হচ্ছে যে সন্দীপন সাহা এবং ঋতব্রত সিনহা বেরিয়ে নতুন দল করছে, নব্য ঋতব্রত তৃণমূল, বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল করছে নব্য তৃণমূল বলে। যাই হোক, টিএমসির আন্ডারে আছে। সেইখান থেকে দাঁড়িয়ে কি আপনার একটু মানে আপনার মানে আমি কেএমসির কথা বলছি, কেএমসি অফিসিয়ালসদের একটু অসুবিধা হচ্ছে না তো? রিপোর্ট এখানে দুখানা বস হয়ে গেল, একজন সরকারে আছেন, আরেকজন আবার কেএমসি তার আন্ডারে আছে, সেখানেও কোন দল চলছে? আমাদের অ্যাকচুয়ালি কাজ করতে এখন অব্দি কোনো সেরকম অসুবিধা হচ্ছে না, কারণ দেখো বড়তে তো একটা সেট আপ থাকে, বড় সেট আপ অনুযায়ী বড় কাজ করছে। এবার নতুন প্রকল্প যেগুলো আসছে সরকার আসার পর, যেমন অন্নপূর্ণা ভান্ডার, যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল এখন অন্নপূর্ণা ভান্ডার হয়েছে, তার কাজ ইতিমধ্যেই আরম্ভ হয়েছে। কিছুক্ষণ আগেই আমি সমস্ত অন্নপূর্ণা ভান্ডারের কাজ তদারকি করে, এখনো ফর্ম সাবমিশনের কাজ চলছে, সেগুলো করলাম। সুতরাং বড়োর প্রসেস তো বড়োতে যেরকম চলা সেরকম চলবেই। এবার হ্যাঁ, কিছু ফাইল আটকে যাওয়া, কিছু যেরকম বড়োতে লাস্ট 3-4 মাসে যে বড় এক্সিকিউটিভ যেটা আমাকে কমপ্লেন করছিলেন, যেটা এখানকার এক্সপেন্ডিচার কস্ট, মানে যেগুলো বিল পাস হয়ে যাওয়া উচিত এখনো আসেনি, তো সেগুলো হয়তো নতুন, যেহেতু এখন কমিশনার নতুন, একটু সময় নিয়ে হয়তো উনি সবকিছু খুঁটিয়ে দেখে ভালো করে তারপরেই হয়তো ব্যাপারটা উনি হয়তো বিলগুলো উনি করবেন, অ্যাপ্রুভ করবেন। তো সেই সমস্ত কিছু টেকনিক্যাল কারণ তো রয়েছে, কিন্তু তেমন না যে রুলিং পার্টি এসে গেছে বলে কেউ কাজ করছে না, তেমনটাও নয়। যদি ফেরত যাব একটু স্বরূপ বিশ্বাসের ওপরে, ইনভেস্টিগেটিং এজেন্সিসদের কাছে কি কোনো অরূপ বিশ্বাসের এগেনস্টে, স্বরূপ বিশ্বাস না, অরূপ বিশ্বাসের এগেনস্টে কি কোনো মানি লন্ডারিং অ্যাক্টিভিটিস এর কোনো আমার আইডিয়া নেই। সেখানে উনি আমাদের পরিবারের সঙ্গে থাকতেন না অনেক বছর। আমি নিজেই তো এখানে 2019 সালের শেষ থেকে মিউচুয়ালি সেপারেটেড, আর অরূপ বিশ্বাস সম্পূর্ণ আলাদা, উনি মিনিস্টার্স ফ্ল্যাটে থাকতেন 2020 সাল থেকে। সুতরাং আমার সঙ্গে সেইভাবে যোগাযোগ নেই। আমি এখানে এসে জানলাম যে আপনি মানে অনেক দিন থেকে সেপারেটেড, আর তারপরে এই বছরের প্রথমের দিক থেকে ব্যাপারটা লিগ্যাল হয়, লিগ্যালি আপনি ফাইল করেন আই গেস। কিন্তু অনেকে ভাবতো যে ফাইল করিনি, ইটস আ মিউচুয়াল থিং, মিউচুয়াল, হ্যাঁ, বাট যদি না হয় তাহলে তো আই হ্যাভ টু গো এন্ড ফাইল। go ahead and file. Lot of people ভাবে যে that you filed after divorce, মানে টিএমসি যে হেরে যাওয়ার পর আপনি ডিভোর্সটা ফাইল করেছেন, এরকম কি কোনো প্রচার বা কি ভাবছে আমি জানি না। লোকে দেখো অনেকেই অনেক কথা ভাবে, অনেক কথা বলে, বিকজ তারা তো আমার বাড়ির ভেতর কথা জানে না, তাদের দোষ নয়। আমি কাউকে তো দোষ দিতে পারবো না, কারণ তারা কার বাড়ির ভিতরে কি হচ্ছে সেটা কারোর পক্ষেই জানা সম্ভব নয়। দূর থেকে বসে অ্যাজাম্পশন করা যায়, দূর থেকে বসে গেস করা যায়, কিন্তু দূর থেকে বসে লোককে জাজ করা যায় না। লোককে জাজ করতে হলে তাকে ভালো করে পার্সোনালি চিনতে হবে। পার্সোনালি না জেনে না চিনে কাউকে জাজ করা উচিত না। আর 2019 সালের শেষ থেকে যে আমরা সেপারেটেড রয়েছি মিউচুয়ালি, সেটা পার্টির সর্বস্তরের নেতৃত্ব জানেন, আমার পার্টি কর্মীরা জানেন, আমার দলের ছেলেমেয়েরা জানে, আমার ওয়ার্ডের প্রত্যেকটি মানুষ, অলমোস্ট ম্যাক্সিমাম লোকজনই জানেন। এটা নতুন করে অ্যানাউন্সের কিছু নেই, আমরা মিউচুয়ালি সেপারেটেড। আর এই বছর শুরু থেকে লিগ্যাল প্রসেস আরম্ভ হয়েছে, সেটা লোকের পক্ষে জানা সম্ভব নয়, সেটা তো অবশ্যই কারোর পক্ষে, ইটস এ ভেরি প্রাইভেট। আর এখন যদি এটা এত কিছু না সামনে আসতো, এত ঘটনা আমাকে যদি ড্র্যাগ করে না নিয়ে আসা হতো, যে ঘটনাগুলোর সঙ্গে আমাকে ড্র্যাগ করে আনা হচ্ছে তার কোনোটাই আমি জানি না, সুতরাং আমাকে বলতে বাধ্য করা হয়েছে, তাই আমি বলেছি। মমতা ব্যানার্জি কোনোদিনও স্বরূপ বিশ্বাসকে বা আপনাকে কোন রকম অ্যাডভাইস, আমাকে অ্যাডভাইস দিয়েছিলেন যে একসাথে থাকো, বাট ওই আমি আবার বললাম দূর থেকে বলে দেওয়া সহজ, কিন্তু যে সংসার করে সেই বোঝে থাকা যায় কি যায় না। যদি স্বরূপ বিশ্বাস টলিউডকে অনেকটা কন্ট্রোল করতেন, সবকিছুই ওনার আন্ডারে, কোন মুভি কে কাজ পাবে না পাবে আমরা বাইরে থেকে জানতাম, যে সেটা আমি জানি না টলিউডের ব্যাপারে, আমি একদমই জিরো নলেজ আমার। কেন আমার টলিউডে যাতায়াতও ছিল না, কোনো সিনেমার প্রিমিয়ারও আমাকে কখনো তোমরা দেখোনি লাস্ট 10 বছর 15 বছরে, না আমি টলিউডে কোনো প্রোগ্রামে গেছি, না কোনো প্রিমিয়ারে গেছি, না টলিউডের কোনো নায়ক নায়িকা বা অভিনেতা বা ফিল্ম ডিরেক্টর বা প্রডিউসারের সাথে আমি মানে কোথাও কোনো গসিপ করেছি। সুতরাং আমার পক্ষে জানা একেবারেই সম্ভব নয়। যতটুকু তোমরা জানো অতটুকুই আমি জানি, ওর বেশি কিছু জানি না আমি
টলিউডের ব্যাপারে আমি একদমই জানি না কিছু। কিন্তু যদি শুনেছিলাম মাঝে ব্যান্ড ফ্যান হয়েছে প্রচুর লোকজন, হ্যাঁ সেই জন্য সেটা আমি সমর্থন করি না কখনোই। ব্যান্ড কালচার আমি সমর্থন করি না, কারণ ব্যান্ড কালচার কেন সমর্থন করতে যাবো? আজকে কে কি সিনেমা তৈরি করবেন, কে কোথায় অভিনয় করবেন, কে করবেন না, সেটা সেই ফিল্ম ডিরেক্টর প্রডিউসার তারা ঠিক করবেন। এবং সেটা একজন শিল্পীর শিল্প সত্তাকে অপমান করা হয়। তিনি কি ছবি বানাবেন সেটা তার ব্যাপার, তিনি কোথায় যাবেন কোথায় যাবেন না সেটা তার ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে। কি সিনেমা বানাবেন কি বানাবেন না সেটা যদি আমাদের বিরোধীও মানে আমাদের বিরোধিতা করেও হয়, তাহলেও তো আমাকে ক্রিটিসিজম শোনার ক্ষমতা আমার থাকতে হবে। যদি আমার এগেনস্টেও মনে হয় যে যাচ্ছে, তবুও তো আমাকে আমার ক্রিটিসিজম শোনার তো ক্ষমতা থাকতে হবে। আমি সরকারে আছি বলে আমি মানে সব ভালো কাজ করছি আর সব ঠিক করছি, আর বিরোধীরা সব ভুল বলছে, তা তো হয় না, দুটো তো হয় না একসাথে। আমারও তো ভুল হতে পারে, এবং মানুষ যদি সেটা আমাকে শুধরে দেয়, আমি কেন শুধরাবো না? যদি there would be investigations and FIRs against অরূপ স্বরূপ বিশ্বাস খুব তাড়াতাড়ি, বিভিন্ন শোনা যাচ্ছে সব বিভিন্ন সূত্র থেকে যে স্বরূপ এবং অরূপ বিশ্বাসের এগেনস্টে বিভিন্ন ধরনের FIR লঞ্চ করা হবে, বিভিন্ন কেসের এগেনস্টে। সবচেয়ে বড় কেস যেটা হচ্ছে মেসি ইভেন্ট যেটা হয়েছে, যেখানে শতদ্রু 100 কোটি টাকার ডিফেমেশন কেস দেবে। যদি আপনাকে টেস্টিমনি হিসেবে কল করা হয়, আর ইউ উইলিং টু অ্যাপিয়ার ফর দিস কেস? হ্যাঁ নিশ্চয়ই, তদন্ত যদি কোনো প্রয়োজন হয় আমি নিশ্চয়ই যাবো। স্বরূপ বা অরূপ বিশ্বাস কি কখনো তাদের ফলোয়ার্স থ্রেটেন করেছে, যে মানে আপনাকে থ্রেটেন করেছে মিডিয়ার কাছে কখনো? থ্রেটেন বলবো না, আপনাকে বলেছে মিডিয়ার কাছে কখনো কথা বলতে না বা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে না, নাকি এটা অনলি বাই ইয়োর ওন, হোয়াট এভার ইউ হ্যাভ ডান টিল নাও ইজ বাই ইয়োর ওন চয়েস? না, থ্রেটেন তো দেখো ওরকম ভাবে কেউ করে না। কেউ কি থ্রেটেন করে? কোনো বুদ্ধিমান লোক থ্রেটেন করে না। কিন্তু আজকে আমার দুটো বাচ্চা আছে, ঠিক আছে, তাদের কথাটা আমায় ভাবতে হচ্ছে। যখন আমি ক্যামেরার সামনে মুখটা খুলছি, তাদের সেফটি সিকিউরিটিটা তো আমাকে ভাবতে হচ্ছে, আমার নিজেরটা নয়। আমি নয় পলিটিক্যাল, আমি নয় লড়ে নেব, আমি ফাইট করে নেব। আমাকে যদি কেউ মানে ইনজিওরও করে, আমি সেটা ঘুরে রিপ্লাই ব্যাক করার ক্ষমতা রাখি। কিন্তু আমার বাচ্চাগুলোর সেফটি সিকিউরিটি তো আমার কাছে প্রাইমারি কনসার্ন। যখন শাসন ক্ষমতায় একটা দল থাকে, খুব স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে মুখ খোলা যায় না, সেটা তোমরা খুব ভালো করেই জানো। মানে খুঁজেই পাওয়া যেত না হয়তো আমাকে মুখ খুললে।